গল্পের আশীর্বাদ অকিল্লা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি বিলাস। আজ থাকছে এর শেষ পর্ব। মুত্তালিব সাহেব অন্ধকারে হাসলেন। তার মনটা আজ এই মুহূর্তে খুব ভালো। তিনি উকিল ডাকিয়ে উইল করেছেন। উইলে শামা নামের মেয়েটিকে তার ইহজীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গেছেন। কাজটা করতে যথেষ্ট ঝামেলা হয়েছে। নিজের কন্যা জীবিত থাকতে অন্য কাউকে বিষয় সম্পত্তি দেওয়া যায় না। আইনের জটিলতা আছে। উকিল সাহেবকে আইনের জটিলতা থেকে পথ বের করতে হয়েছে। শেষ পর্যন্ত পথ বের করা গেছে। মুত্তালিব সাহেব ঠিক করেছেন, যেহেতু আজই কাগজপত্র ফাইনাল হয়েছে, আজ থেকেই তিনি শামার সঙ্গে যতদূর সম্ভব খারাপ ব্যবহার করবেন, যেন তার মৃত্যুর পর তার দানপত্রের খবর পেয়ে শামা ফুপিয়ে ফুপিয়ে তার জন্য কাঁদে। তিনি পিঠে ক্রস দিয়ে একজন মানুষ, তার মৃত্যুর পর কেউ কাঁদবে না, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। আজ তিনি জানেন কেউ কাঁদবে না, এটা ঠিক না। একটা মেয়ে কাঁদবে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। মুত্তালিব সাহেবের চোখে হঠাৎ পানি এসে গেল। ত্রিনা খলবল করে বলল, শামা, তুই আমাকে চাইনিজ খাওয়াবি কিনা বল। চাইনিজ খাওয়াবার মতো কিছু ঘটেছে? হ্যাঁ ঘটেছে। কবে চাইনিজ খাওয়াবি? কথায় কথায় চাইনিজ খাওয়াবার মতো অবস্থা কি আমার আছে? টাকা ধার কর, চাচার কাছ থেকে ধার নে। শোন, তোর জন্য কি করেছি। আমার ট্রিক্স 100 ভাগ কাজ করেছে। মিস্টার হুক্কা অ্যান্ড হিজ ফ্যামিলিকে পুরোপুরি কবজা করে ফেলেছি। ওদিন যদি তোর ব্যাগে মিস্টার হুক্কা চশমা না রাখতাম, তাহলে এটা পারতাম না। হুক্কা ফ্যামিলি গোপনে তোদের সব খবরাখবর নিয়েছে। হুক্কার মাতা একদিন কলেজে গিয়ে তোকে দেখেও এসেছে। তোর কি মনে পড়েছে, হাবা গোবা টাইপের এক মহিলা একদিন কলেজে এলেন? আমি তাকে দেখে, আরে চাচি আম্মা আপনি, বলে খুব আহ্লাদি করলাম। উনি হচ্ছেন হুক্কা মাতা। এখন ওরা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তোদের বাড়িতে ফরমাল প্রস্তাব নিয়ে যাবেন। বুঝলি কিছু? বুঝলাম। হুক্কার পিতা খুবই অসুস্থ, এখন মরেন তখন মরেন অবস্থা। কাজেই ব্যবস্থা এমন থাকবে যে প্রস্তাব দেবার পর প্রস্তাব গ্রাহ্য হলে সঙ্গে সঙ্গে কাজে আনতে লোক যাবে, বিয়ে হয়ে যাবে। মিস্টার হুক্কা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বারডিমের হাসপাতালের মৃত্যুপথযাত্রী পিতার শয্যার পাশে উপস্থিত হবে। ঘটনা কেমন ঘটিয়েছি বল দেখি। ভালো। বিয়ে প্রস্তাব নিয়ে কে যাচ্ছিস জানিস? বাংলাদেশের দুজন অতি বিখ্যাত ব্যক্তি। তাদের পরিচয় আগে দিলাম না, এই অংশটা সারপ্রাইজ হিসেবে থাকুক। শামা, তুই খুশি তো? বুঝতে পারছি না। যখন নিজেদের সুইমিং পুলে মনের সুখে সাঁতার কাটবি তখন বুঝবি। শামা, আমি এখন রাখি। কাল তোদের বাসায় এসে সব বলবো। চাচা চাচির সঙ্গেও কথা বলবো। আচ্ছা। আসল কথাই তো বলতে ভুলে গেছি রে, এতক্ষণ শুধু নকল কথা বললাম। আসল কথা হলো, আগামীকাল দুপুরে তুই আমার সঙ্গে চাইনিজ খাবি। ওই ভদ্রলোক থাকবেন? হ্যাঁ থাকবেন। যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে একটু বাঁচিয়ে নিবি না? সামান্য লাউ কেনার সময়ও তো মানুষ লাউয়ের চিমটি দিয়ে দেখে, টোকা দিয়ে দেখে। তুই টোকা দিবি না? আচ্ছা। এরকম শুকনো গলায় কথা বলছিস কেন? তোর উচিত আনন্দে লাফানো। আমি তোর জন্য কি করলাম এটা তুই এখন বুঝতে পারবি না, 10 বছর পর বুঝবি। মনে থাকে যেন, আগামীকাল দুপুর। তোর কোনো সাদা শাড়ি আছে? সাদা শিফন? না। আচ্ছা, সাদা শাড়ি আমি নিয়ে আসবো। মেয়েদের সবচেয়ে মানায় ধবধবে সাদা শাড়িতে। আমাদের দেশের মেয়েরা সাদা শাড়ি পরে না, কারণ সাদা বিধবাদের রং। তুই পরবি ধবধবে সাদা রং। গলায় থাকবে মুক্তার মালা, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিবি। সাদার ভেতর থেকে লাল রং লাফ দিয়ে বের হবে। তোর কি মুক্তার মালা আছে? না। অসুবিধা নেই, আমি জোগাড় করব। শামা টেলিফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আতাউরের নাম্বারে ডায়াল ঘুরালো। একজন মহিলা ধরলেন, নরম গলায় বললেন, তুমি কে? শ্যামা বলল, আমার নাম এশা। আমি আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও অসুস্থ, ওকে তো দেয়া যাবে না। কি হয়েছে? ও অসুস্থ।
এই বলেই মহিলা টেলিফোন রেখে দিলেন। শ্যামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে, সে এক্ষুনি পড়ে যাবে। আশফাকুর রহমান নীল ব্লেজার পরেছেন। এই গরমে কেউ ব্লেজার পরে না, তিনি পরেছেন। তাকে দেখে মনে হচ্ছে ব্লেজার ছাড়া অন্য কিছু পরলে তাকে মানাতো না। শ্যামার কাছে মনে হলো বিয়ে বাড়িতে ভদ্রলোককে একরকম দেখাচ্ছিল, আজ অন্যরকম দেখাচ্ছে। বিয়ে বাড়িতে তার মধ্যে ছেলে মানুষই ভাব ছিল, আজ নেই। আশফাকুর রহমান ত্রিনার দিকে তাকিয়ে বললেন, তুমি না বললে তোমরা 6 জন বান্ধবী একসঙ্গে থাকবে? ত্রিনা বলল, 6 জন না, 7 জন। মীরার বিয়েতে আমাদের একজন যেতে পারেনি, সেও আজ থাকবে। তবে তারা সবাই আসবে 1 ঘন্টা পর। শুরুতে থাকবো আমরা 3 জন। ও আচ্ছা, আপনি শ্যামার কাছে ক্ষমা চাইবেন বলেছিলেন, চেয়েছিলেন? না, ওনার সঙ্গে পরে আর দেখা হয়নি। এই তো দেখা হলো, ক্ষমাটা চেয়ে নিন। ক্ষমা প্রার্থনার দৃশ্য দিয়ে আজকের টোকাটুকি খেলা শুরু হোক। টোকাটুকি খেলা মানে? টোকাটুকি খেলা আপনি বুঝবেন না। আমরা বান্ধবীরা অনেক সাংকেতিক ভাষা ব্যবহার করি। কই, ক্ষমা প্রার্থনা শুরু করুন। শ্যামাকে অবাক করে দিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। মঞ্চে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে কথা বলা শুরু করলেন। ক্ষমা প্রার্থনা নিয়ে ত্রিনা মজা করছিল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে তিনি মজা করছেন না। বিয়েবাড়ির ওই রাতের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আপনাকে অপ্রস্তুত করার জন্য আপনার বান্ধবীরা যে এই কাণ্ডটা করবে তা আমার মাথাতেও আসেনি। আমি যে কি পরিমাণ লজ্জা পেয়েছি তা শুধু আমি জানি। শ্যামা বলল, লজ্জা পাওয়ার মতো এমন কিছু আপনি করেননি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, বসুন। ভদ্রলোক বসলেন। ত্রিনা বলল, শ্যামা, এখন তোকে খুব জরুরি একটা কথা বলছি, মন দিয়ে শোন। আশফাকুর রহমান সাহেবের বাবা খুব অসুস্থ। বেশিরভাগ সময় তাকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। তিনি তার একমাত্র ছেলের একটা গতি হয়েছে এটা দেখে যেতে চান। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য চমৎকার একটা মেয়ে খুঁজে বের করা। তোর জানা মতে কেউ আছে? শ্যামা তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললেন, আপনার বান্ধবীর কথায় সামান্য ভুল আছে, ভুলটা আমি ঠিক করে দিই। আমার বাবা প্রচণ্ড শারীরিক কষ্টে আছেন। এই অবস্থায় একজন মানুষ নিজের কষ্ট ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। কাজেই তিনি তার পুত্রবধূর মুখ দেখে মরতে চাচ্ছেন। এটা খুবই ভুল কথা। তবে আমার আত্মীয় স্বজনরা এই ধরনের কথা বলছেন, এটা ঠিক। আমার ধারণা ঢাকা শহরের সব রূপবতী মেয়েদের প্রাথমিক ইন্টারভিউ ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। ত্রিনা বলল, একজন শুধু বাকি আছে, শ্যামা বাকি আছে। শ্যামার ইন্টারভিউ আপনি নিয়ে নিন। তবে আপনার ইন্টারভিউর আগে শ্যামা আপনার বুদ্ধি পরীক্ষা করবে। বুদ্ধি পরীক্ষায় আপনি যদি ফেল করেন তাহলে তার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই। শ্যামা আপনার দিকে ফিরেও তাকাবে না। ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন, বুদ্ধি পরীক্ষাটা কিরকম? ত্রিনা বলল, মাকড়সা নিয়ে একটা ধাঁধা, বেশ কঠিন পরীক্ষা। প্রায় 90% লোক ওই পরীক্ষায় ফেল করে, কাজেই সাবধান। শ্যামা বলল, ত্রিনা আপনার সঙ্গে ঠাট্টা করছে। ধাঁধা জিজ্ঞেস করে কি আর মানুষের বুদ্ধি পরীক্ষা করা যায়? ভদ্রলোক বললেন, তবু শুনি, আমার শুনতে ইচ্ছা করছে। ত্রিনা বলল, শ্যামা লজ্জা পাচ্ছে, সে বলবে না। তার হয়ে আমি প্রশ্নটা করছি। মনে রাখবেন, এর উত্তর না দিতে পারলে কিন্তু সঙ্গে সঙ্গে শ্যামা আপনাকে বাতিল করে দেবে। মুখে অবশ্য কিছু বলবে না, কাজেই সাবধান। ভদ্রলোক তীব্র দৃষ্টিতে ত্রিনার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। উত্তেজনা তার ফর্সা মুখে লালচে আভা দেখা যাচ্ছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। শ্যামার কাছে মনে হচ্ছে বিয়ে বাড়িতে ভদ্রলোকের ভেতর যে ছেলে মানুষই দেখা গিয়েছিল সেই ছেলে মানুষটা আবার ফিরে এসেছে। ত্রিনা মাকড়সার ব্যাপারটা বলছে। ভদ্রলোক চোখের পাতা না ফেলে শুনছেন। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি ভয়ঙ্কর কোনো পরীক্ষা দিতে বসেছেন। শ্যামার হঠাৎ করেই মনে হলো এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে হলেও তার মেয়ের নাম রাখা যাবে আশা। আশফাকুরের রহমানের শ্যামার আশা।
বারান্দার কাঠের চেয়ারের হাতলে একটা কাক বসে আছে। সুলতানা বুক ধক করে উঠল। এটা কি কোনো অলক্ষণ? কা কা করে কাক ডাকাটা অলক্ষণ, কিন্তু একটা কাক ঝিম ধরে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকলে তার মানে কি হয়? কাক চুপ করে বসে থাকার পাখি না। সে খাবারের খোঁজে ছটফট করবে, ঘাড় বাঁকিয়ে গৃহস্থলে ঢুকবে। এই কাজটা সে করছে না, ঝিম ধরে বসে আছে। সুলতানা রান্নাঘরে ঢুকলেন। এশাকে কাক সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে। তিনি জানেন এশা লক্ষণ অলক্ষণ বিষয় কিছুই জানে না। আধুনিককালে মেয়েদের লক্ষণ বিচারের সময় নেই, তবু মনের শান্তির জন্য জিজ্ঞেস করা। সুলতানা জিদ্দ ভঙ্গিতে বললেন, এশা, একটা কাক তোর বাবার চেয়ারে হাতলে অনেকক্ষণ ধরে বসে আছে। এসব পায়েস রাঁধছিল। পায়েস রান্নার প্রধান কৌশল ক্রমাগত হাড়ে দুধ নাড়াচাড়া করা। একটু থামলেই দুধ ধরে যাবে, পায়েসে দুধ পোড়া গন্ধ এসে যাবে। সেই চামচ নাড়তে নাড়তেই বলল, কাক বসে আছে তো কি হয়েছে? কোনো অলক্ষণ না তো? এশা হেসে ফেলল। সুলতানা বললেন, কাকটাকে দেখে ভালো লাগছে না? কাক দেখে ভালো লাগার কোনো কারণ নেই মা। কাক তো ময়ূর না যে দেখে ভালো লাগবে। আজ সকাল থেকে তুমি লক্ষণ বিচার শুরু করেছো। দয়া করে মনটা শান্ত করো। পায়েসের মিষ্টি একটু চেখে দেখো। সুলতানা মিষ্টি চাখলেন। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কিছুই বললেন না। তিনি খুবই অস্থির বোধ করছেন। তার অস্থির বোধ করার সঙ্গত কারণ আছে। শামার আজ রাতেই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রিনার উদ্যোগে আনা পাত্রের সঙ্গে বিয়ের সম্পর্কিত সব কথাবার্তা শেষ হয়েছে। পাত্রের নানিকে চিটাগাং থেকে আনা হয়েছে। তিনি সন্ধ্যার পর লোকজনকে নিয়ে শামাকে দেখতে আসবেন। তিনি যদি বলেন মেয়ে পছন্দ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো হবে। আব্দুর রহমান সাহেবকে কাজে এনে রাখার কথা বলা হয়েছে। তার নিকট আত্মীয় স্বজনকেও খবর দিয়ে রাখতে বলা হয়েছে। আব্দুর রহমান সাহেব বলেছেন, আমি সব খবর দিয়ে রাখলাম, কাজে নিয়ে আসলাম, আর ছেলের নানি বললেন মেছের পছন্দ হয়নি। তখন এতে পাত্রের মামা ব্যারিস্টার ইমরুল হক হাইকোর্টে প্র্যাকটিস করেন। খুবই বিরক্ত গলায় বললেন, ছেলের নানি এ ধরনের কথা বলবেন না। আমরা সব ঠিকঠাক করে তবে ওনাকে আনিয়েছি। উনি আমাদের সবার মুরব্বী, এই জন্যই ওনাকে সামনে রাখা। আপনি কি আমাদের কথায় ভরসা পাচ্ছেন না? আব্দুর রহমান সাহেব বিব্রত গলায় বললেন, কেন ভরসা পাবো না? অবশ্যই ভরসা পাচ্ছি। ভরসা না পাবার তো কিছু নেই। সমস্যা থাকলে বলুন, কাজে আমরা নিয়ে আসব। আপনাদের কিছু করতে হবে না। না না, কোনো সমস্যা নেই। আমরা তাড়াহুড়া করছি কারণ ছেলের বাবা অসুস্থ, বারডেমে আছেন, যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারেন। উনি যেন ছেলের বউ দেখে যেতে পারেন সেই ব্যবস্থা। বুঝতে পারছেন? জি পারছি। আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। আপনি কি চিন্তিত? জি না, চিন্তিত না। শুধু শুধু চিন্তিত হব কেন? আব্দুর রহমান সাহেব মুখে বললেন, শুধু শুধু চিন্তিত হব কেন? আসলে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। এত বড় ঘরে তার মতো সাধারণ মানুষের সম্পর্ক করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেন না। তার চেয়েও অনেক বেশি চিন্তিত সুলতানা। সুলতানার চিন্তার প্রধান কারণ, আজ সন্ধ্যার আগে যদি ছেলের বাবা মারা যায়, তাহলে তো আজ বিয়ে হবে না, এবং অবশ্যই পাত্রপক্ষ পিছিয়ে পড়বে। তাদের মধ্যে কেউ না কেউ বলবে মেয়ে অলক্ষণা। বিয়ের কথা হলো অমনি ছেলের বাবা মরে গেল। শ্বশুর খাকি কন্যা। সুলতানা আজ সকাল থেকে যে শুধু লক্ষণ বিচার করছেন, এই কারণেই করছেন। শুধু কাকের ব্যাপারটা ছাড়া লক্ষণ বিচারের ফলাফল শুভ। অনেকদিন বৃষ্টি হচ্ছে না। আজ সকাল থেকেই আকাশ মেঘে মেঘে কালো। আকাশের ভাব দেখে মনে হয় যে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বিয়ের দিন বৃষ্টি শুভ। বিয়ের দিন এশাকে দিয়ে পায়েস রান্না বসিয়েছেন। এর মধ্যেও সুলতানের একটা গোপন পরীক্ষা আছে। বিয়ের দিন কনের বাড়িতে রান্না করা পায়েস যদি ধরে যায়, কিংবা পুড়ে যায়, কিংবা পাতিল উল্টে পায়েস মাটিতে পড়ে যায়, তাহলে বিরাট অলক্ষণ। এশার রান্না করা পায়েস খুব ভালো হয়েছে, এটা একটা ভরসার কথা। সুলতানা এক বাটি পায়েস এনে শামার ঘরে ঢুকলেন। শামা খুব মনোযোগ দিয়ে পায়ের নখ কাটছিল। সে নেল কাটার থেকে চোখ না তুলেই বলল,
পায়েস খাবো না মা, দেখেই ঘেন্না লাগছে। পায়েস থেকে ঘেন্না লাগার কি আছে? ঈদের দিন ছাড়া অন্য যে কোনো দিন পায়েস দেখলে আমার ঘেন্না লাগে। একটু চেখে দেখ। চেখেও দেখব না। আজ আমার বিয়ের দিন, অন্তত আজকে দিনে আমাকে দিয়ে জোর করে কিছু করাবে না। তোর বান্ধবীরা তো এখনো কেউ এলো না। সবাই আসবে। এখন তো মাত্র সকাল 10টা বাজে। এত টেনশন করছো কেন মা? শান্ত হয়ে একটু আমার পাশে বসো তো। সুলতানা বসলেন। শামা নখ কাটা বন্ধ রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে একটা পরামর্শ দাও তো। কি পরামর্শ? খাতাউর সাহেব বিষয়ক একটা পরামর্শ। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, ওর কথা আসছে কেন? শ্যামা বলল, ওর কথা আসছে কারণ ওরা আমাকে 1001 টাকা এবং একটা আংটি দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে আজই এইসব ওদের ফেরত দেওয়া উচিত। আমি বাড়িওয়ালা চাচাকে বলে রেখেছি, উনি তার গাড়িটা আমাকে 3 ঘন্টার জন্য দিয়েছেন। আমি মন্টুকে নিয়ে বের হব। দু একটা টুকটাক শপিং করব, তারপর খাতাউর সাহেবের বোনের বাসায় গিয়ে তার বোনের হাতে জিনিসগুলো দিয়ে আসব। তোমার দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাতাউর সাহেবের সঙ্গে আমার দেখা হবে না, কারণ উনি খুবই অসুস্থ। ছাদের চিলেকোঠার ঘরে তাকে বেশ কিছুদিন হলো তালাবদ্ধ করে রাখা হচ্ছে। তুই এত খবর কোথায় পেলি? মাঝে মাঝে আমি ওই বাসায় টেলিফোন করি। কেন? মানুষটার অসুখটা কমলো কি না এটা জানার জন্য টেলিফোন করি। এই মানুষটা তো আমার স্বামীও হয়ে যেতে পারতো না? এখন আমাকে অনুমতি দাও, আমি আংটি ফেরত দিয়ে আসি। সুলতানা চিন্তিত গলায় বললেন, তোকে যেতে হবে কেন? আংটি ফেরত দিতে হলে তোর বাবা গিয়ে ফেরত দিয়ে আসবে। শ্যামা শান্ত স্বরে বলল, আংটি তো তার বাবাকে দেয়নি, আমাকে দিয়েছে, কাজে আংটি আমাকেই ফেরত দিতে হবে। সুলতানা বললেন, তুই আমার পরামর্শ চেয়েছিলি, আমার পরামর্শ হলো তুই যাবি না। শ্যামা বিছানা থেকে নামলো, বুক সেলফ থেকে একটা বই বের করলো। বইয়ের মাঝখানে রাখা একটা চিঠি বের করে মার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি চিঠিটা পড়ো, তারপর আমাকে বলো আমার যা উচিত হবে কি হবে না। কার চিঠি? খাতাউর সাহেবের চিঠি। সে আবার কবে চিঠি লিখল? তিনি অসুস্থ হবার আগে চিঠিটা লিখেছেন। সুলতানা নিচু গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, সে চিঠি লিখবে কেন? তুই কি চিঠির জবাব দিয়েছিস নাকি? শ্যামা বলল, এত কথা বলছো কেন মা? চিঠিটা তুমি আগে পড়ো তো। সুলতানা চিঠি পড়ছেন। চিঠি পড়তে গিয়ে তার হাত কাঁপছে। শ্যামা, তোমার কাছে এই চিঠি লিখতে খুবই অস্বস্তি লাগছে, খানিকটা লজ্জাও লাগছে। একবার ভাবলাম এই চিঠি লেখা তো তেমন জরুরি না, না লিখলেও চলে। কিন্তু পরে মনে হলো চিঠিটা না লিখলে নিজের কাছে ছোট হয়ে থাকব। অন্তত এইটুকু আমার ব্যাখ্যা করা উচিত কেন আমি অসুখের ব্যাপারটা পুরোপুরি গোপন রাখলাম। আমার ব্যাখ্যাটা যে তোমার কাছে গ্রহণযোগ্য হবে তা আমার মনে হচ্ছে না। আমার নিজের কাছেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না। তাহলে ব্যাখ্যাটা দিচ্ছি কেন? মানুষের স্বভাব হচ্ছে খুব বড় ধরনের ভুল করলেও কেন ভুল করলো তার একটা ব্যাখ্যা সে দাঁড় করায়। যতটা না অন্যের জন্য, তার চেয়ে বেশি নিজের জন্য। মূল কথা না বলে অন্য গীত গাইছি, তোমার নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি আমার সব কথা বলা হয়ে যাবে। আমার ছেলেবেলার একটা গল্প বলবো। গল্পটা শেষ হওয়া মানে আমার সব কথা শেষ হওয়া। আমার তখন 7 বছর বয়স, ক্লাস 2তে পড়ি। জন্ম থেকে অসুখ বিসুখ আমার লেগেই আছে। দুদিন পর পর জ্বরে পড়ি, ঠান্ডা লাগলেই সর্দি কাশি। বাবা আমার অসুখ নিয়ে খুব বিরক্ত। একদিন আমার মাকে বললেন, শুধুমাত্র তোমার পুত্রের চিকিৎসার জন্য বাড়িতে একজন ডাক্তারকে জায়গায় রাখা দরকার। ডাক্তার ঘরেই থাকবে, খাবে, আর 12 মাস আমার ছেলের চিকিৎসা করবে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, ওর চিকিৎসা আমি করব। প্রতিদিন আমার সঙ্গে সে 1 মাইল হাঁটবে। ফজরের নামাজের পর একে তুমি কানে ধরে বিছানা থেকে তুলবে। আমি রোজ একে নিয়ে শান্তিকোনা পুলের কাছের বটগাছ পর্যন্ত যাব, আবার ফিরে আসব। এই চিকিৎসার নাম হাঁটা চিকিৎসা। এই চিকিৎসা 1 মাস করলে তোমার ছেলের আর কোনো চিকিৎসা লাগবে না। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন
টাইফুন, কোনো অবস্থাতেই এই হাঁটা চিকিৎসা বন্ধ হবে না। বাবা কথা যা বলেন কাজও তাই করেন। জমিদারি ভাবভঙ্গি আমাদের পরিবারে কারো মধ্যেই ছিল না, শুধু বাবার মধ্যেই ছিল। আরম্ভ হলো আমার হাঁটাহাঁটি। শুরুতে ব্যাপারটা যত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হচ্ছিল, দেখা গেল ব্যাপার তেমন ভয়ঙ্কর না। বাবার মতো গম্ভীর ভারিক্কি ধরনের মানুষও সারা পথই আমার সঙ্গে গল্প করেন। সেই যাবার ভয়ে বাড়ির সবাই তটস্থ হয়ে থাকি। দেখা গেল সকালবেলায় বাবা সেই বাবা না। সকালবেলায় বাবা খুবই মজার একজন মানুষ। এক এক দিন তিনি এক এক রকম মজা করতে করতে হাঁটেন। আমি মহা উৎসাহে তার আঙ্গুল ধরে থাকি। আমার বড়ই ভালো লাগে। একদিন ভোরে আকাশ খুব মেঘলা করেছে, বৃষ্টি নামি নামি করছে। বাবা আমাকে নিয়ে বের হবেন। মা বললেন, দিন খারাপ, ঝড় বৃষ্টি হবে, আজ বের না হলে হয় না। বাবা ধমক দিয়ে বললেন, কি বলেছিলাম? ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কোনো অবস্থাতেই হাঁটা বন্ধ হবে না। মা বললেন, ছাতা নিয়ে যান। বাবা বললেন, ছাতা কিসের? বৃষ্টি হলে ভিজতে ভিজতে যাব, এতে শরীর পোক্ত হবে। সামান্য ঠান্ডা বাতাস লাগলেই সর্দি জ্বর এসব হবে না। আমি বাবার হাত ধরে রওনা হলাম। শান্তিকোনা পুলের বটগাছের কাছে যাওয়ার আগেই তুমুল বর্ষণ শুরু হলো। বাবা বললেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে রে বেটা? আমি বললাম, ভালো। বাবা হাসতে হাসতে বললেন, এক কাজ কর, শার্ট প্যান্ট খুলে নাঙ্গু বাবা হয়ে যা। আশেপাশে দেখার কেউ নেই, সারা শরীরে বৃষ্টির পানি লাগলে জীবনে কোনোদিন ঘামাচি হবে না। আমি বললাম, লজ্জা লাগে। বাবা বললেন, দূর বেটা, কে দেখবে? দেখবে শুধু আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে কিসের লজ্জা? আমি শার্ট খুলে ফেলেছি, প্যান্ট খুলতে যাব, হঠাৎ দেখি বাবা যেন কেমন করছেন। যে হাতে তিনি আমাকে ধরেছিলেন সেই হাত কাঁপছে। তিনি বিড়বিড় করে বললেন, বাবারে, মহা বিপদ, আজ আমার মহা বিপদ। আমি দেখলাম বটগাছের পেছন থেকে 5-6 জন মানুষ বের হয়ে এলো। খুবই সাধারণ গ্রামের চাষাভুষা মানুষ। তারা আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো। পরের ঘটনাগুলি ঘটল অতি দ্রুত। আমি দেখলাম এরা বাবাকে কাদার ভেতরে ফেলে দিয়েছে। একজন গরু জবাই করার মতো মস্ত বড় ছুরি বের করেছে। বাবা গোঙাতে গোঙাতে বলছেন, তোমরা আমার একটা কথা রাখো, এই দৃশ্য যেন আমার ছেলেটা না দেখে, তাকে সরায় নিয়ে যাও। আমাকে দয়া করার দরকার নেই, আমার ছেলেকে দয়া করো। এই দয়া তারা করল না। বাবার কাছ থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। লোকগুলি যেমন দ্রুত এসেছিল সেরকম দ্রুতই চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার জবাই করা বাবার পাশে। কি বৃষ্টি! বাবার উপর বৃষ্টির পানি পড়ছে, আর সেই পানি দেখতে দেখতে টকটকে লাল হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্যেও বাবার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না। আমি তাকিয়ে রইলাম। সেই থেকে আমার অসুখের শুরু। 2-3 বছর পর পর বর্ষার সময় অসুখটা হয়। যখন খুব বৃষ্টি হতে থাকে তখন বৃষ্টির দিকে তাকালেই হঠাৎ মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। হঠাৎ মনে হয় আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি, আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর বৃষ্টির ফোঁটাগুলি অদ্ভুত উপায়ে লাল টকটকে হয়ে যাচ্ছে। আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছে। বড় বড় ডাক্তাররা আমাকে দেখেছেন। আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজন বড় সাইকিয়াট্রিস্ট আমাকে দেখেছেন। কোনো লাভ হয়নি। সেই সাইকিয়াট্রিস্ট আমাকে বলে দিয়েছিলেন আমি যেন কখনো বৃষ্টি না দেখি। আকাশে মেঘ করলেই আমি যেন ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। সেই চেষ্টাই এখন করি। এই হলো আমার গল্প। খুবই ভয়ঙ্কর গল্প। আমি চেষ্টা করেছি সহজভাবে বলতে। তা কি আর সম্ভব? এমন ভয়ঙ্কর গল্প কি আর সহজ করা সম্ভব? শ্যামা, এখন বলি আমি আমার অসুখের কথাটা কেন গোপন করলাম। কেন জানি একসময় আমার মনে হলো প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং আমার কানে কানে বলে, কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি, আমি তোমার হাত ধরে আছি, আমি এক মুহূর্তের জন্যও হাত ছাড়ব না।
তাহলে হয়তো আমার অসুখটা হবে না, একসময় বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে। কে জানে, একদিন হয়তো সেই মেয়েকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজতেও পারবো। আমার এই ধরনের চিন্তার পেছনে কোনো যুক্তি ছিল না, ছিল বিশ্বাস। ডুমন্ত মানুষ খড়কুটো চেপে ধরে, আমিও তাই করতে চেয়েছি। আমি খুবই ভুল করেছি। আমি তো আর তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ না। ভুল তো আমি করবই। শেষবার এশার সঙ্গে যখন কথা হয়েছে, সে আমাকে বলেছে অন্য এক জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে। তোমার খুব ভালো বিয়ে হোক, এটা আমি মনে প্রাণে কামনা করছি। তোমার সঙ্গে আমার অতি সামান্য পরিচয় যেন কোনো অবস্থায় তোমার মনে কোনো ছাপ না ফেলে, এই প্রার্থনা করছি। আরেকটা কথা, মাঝে মধ্যে এশা টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে, এই নিয়ে তুমি তার উপর রাগ করো না। এই চিঠিটা এশাকে দেখিও। শেষবার টেলিফোনে আমার সঙ্গে তার কথা বলার ভঙ্গি থেকে বুঝেছি সে আমার গোপন করা ব্যাপারটায় খুব কষ্ট পেয়েছে। এই চিঠিটা পড়লে তার কষ্ট সামান্য কমতেও পারে। ইতি আতাউর। সুলতানা চিঠি ভাঁজ করে টেবিলে রাখলেন। শ্যামা বলল, মা তুমি কিছু বলবে? সুলতানা চুপ করে রইলেন। শ্যামা শান্ত গলায় বলল, মা তুমি বলো, আমি কি ওনার সঙ্গে দেখা করে বলবো চিঠিটা পড়ে আমার মন খুব খারাপ হয়েছে? আপনার উপর আমি খুব রাগ করেছিলাম ঠিকই, এখন আর আমার কোনো রাগ নেই। বলো মা, এটাও কি আমি বলবো না? সুলতানা জবাব দিলেন না, চুপ করে রইলেন। শ্যামা মুত্তালিব সাহেবের গাড়ি নিয়ে বের হয়েছে। মুত্তালিব সাহেব নিজেও গাড়িতে আছেন। তিনি শ্যামাকে নিয়ে পেছনের সিটে বসেছেন। ঝুম বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি যে গাড়িতে বসে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। মুত্তালিব সাহেব বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? শ্যামা বলল, জানি না চাচা। মুত্তালিব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই কোথায় যাবি তা না জেনে বের হয়েছিস? শ্যামা বলল, আমরা কি করব না করব তা কি আমরা সবসময় জানি? মুত্তালিব সাহেব জবাব দিলেন না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন শ্যামা কাঁদছে। টপ টপ করে শ্যামার চোখ দিয়ে পানি পড়ছে। শ্যামা বলল, চাচা আমি গাড়ির কাজটা নামিয়ে দিই। মুত্তালিব সাহেব বললেন, ভিজে যাবি তো? চাচা আজ আমার ভিজতে ইচ্ছা করছে। মুত্তালিব সাহেব নরম গলায় বললেন, তোর যা করতে ইচ্ছা করে তুই কর, আমি আছি তোর সঙ্গে। মারে তুই কাঁদছিস কেন? শ্যামা জবাব দিল না। সে জানালার কাজ নামিয়ে মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। সে কি করবে? সে কি গাড়িতে করে খানিকক্ষণ ঘুরে বাসায় ফিরে যাবে? যে মানুষটা মাকড়সা ধাঁধার জবাব ঠিকঠাক দিতে পেরেছিল তার সঙ্গে জীবন শুরু করবে? নাকি আতাউর নামে মানুষটার কাছে উপস্থিত হয়ে বলবে, হ্যালো মিস্টার, আসুন তো আমার সঙ্গে বৃষ্টি দেখবেন, আজ আমরা বৃষ্টি বিলাস করব। কোনো ভয় নেই, আমি সারাক্ষণ আপনার হাত ধরে থাকব, এক মুহূর্তের জন্য হাত ছাড়ব না। কি করবে শ্যামা? শ্যামা কাঁদছে। শাড়ির আঁচলে সে চোখ মুছছে। কোনো বড় সিদ্ধান্ত সে নিয়েছে। মস্ত বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে আগে মেয়েদের চোখে সব সময় পানি আসে। গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি বিলাস। আজ ছিল এর শেষ পর্ব। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো গল্পের সাজেশন থাকে অবশ্যই তাও আমাদেরকে জানাবেন। নতুন যারা এই গল্পটি শুনছেন, আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন আরও কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।